স্নেহের শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের শরীরে প্রতিনিয়ত কোষ বিভাজন হচ্ছে। আর আমাদের শরীরে কি কোষ বিভাজন হয়? মাইটোসিস কোষ বিভাজন। আমাদের দৈহিক কোষ বিভাজন হয় মাইটোসিস কোষ বিভাজন। আমাদের ক্ষতপূরণ, বৃদ্ধি সাধন এবং দেহের আকার আকৃতি বৃদ্ধি প্রতিনিয়ত এই সকল ঘটনার জন্য এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সচল। আমাদের শরীরে 10^14 অর্থাৎ 1-এর পরে 14টি শূন্য, 100 ট্রিলিয়ন কোষ রয়েছে, কিন্তু কোষ বিভাজন হয় তার চেয়ে তো 10 গুণ বেশি বার, অর্থাৎ 10^15 বার। তাহলে এই কোষ বিভাজন কি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া? সবসময় কোষ বিভাজন হতেই থাকে? না, এখানে কিছু অসম কোষ বিভাজন হয়। আজকে আমরা সেই অসম কোষ বিভাজন এবং কোষের মৃত্যু, অর্থাৎ আজকে যে আলোচনা করব সবই হলো নেগেটিভ ঘটনা, সেই অংশগুলো আজকে দেখব। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। তাহলে চলো আমরা জানি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় কিসের জন্য। আমি এখানে লিখেছি, এখানে দুইটা ঘটনা, দুইটা উপাদান, জিন ও ফ্যাক্টর, এই দুইটি উপাদানের জন্য অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়। জিন, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য দায়ী জিন কি? অনকোজিন। এবং আরেকটি বিশেষ জিন আছে যা ভাইরাসে থাকে, B6 ও B7। তাহলে আমরা এই জিনের উপস্থিতি, জিনের অবস্থান আমরা এইসব দেখব, এবং অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য যে ফ্যাক্টর, তারা কিভাবে কাজ করে, ফ্যাক্টরগুলো কি, তাদের ভূমিকা কি, আমরা সেই সম্পর্কে জানব। তাহলে চলো আগে আমরা জানি জিন কোথায় থাকে। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি জিন থাকে কোথায়? ক্রোমোসোমের ভিতরে। এই যে ক্রোমোসোম, আমাদের 23 জোড়া ক্রোমোসোম আছে। আমি এখানে সিম্বলিক একটি ক্রোমোসোম দেখতেছি। ক্রোমোসোমের ভিতরে দেখো একদম পেঁচানো অবস্থায় থাকে, ওদেরকে আমরা বলি ক্রোমাটিন। হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন। এখানে যেখানে আমরা দেখতেছি অধিক কুণ্ডলিত, এখানে আমরা যেখানে দেখতেছি অধিক কুণ্ডলিত তাকে বলি আমরা হেটারোক্রোমাটিন। আর যেখানে অপেক্ষাকৃত কম কুণ্ডলিত তাকে আমরা বলি ইউক্রোমাটিন। এই ইউক্রোমাটিনের ভিতরেই আমরা জেনেছি প্রকৃত ডিএনএ, প্রকৃত জিন এখানেই থাকে। তাহলে আমরা একটু দেখি ইউক্রোমাটিনের ভিতরে কি আছে। ইউক্রোমাটিন, আমরা ইউক্রোমাটিনটা তো দেখি অনেক পেঁচানো, দেখি তার ভিতরে কি আছে। ইউক্রোমাটিনের ভিতরে দেখো, এখানে আমরা দেখতেছি তারও ভিতরে আছে ক্রোমাটিন ফাইবার কুণ্ডলী, কুণ্ডলিত অবস্থায় আছে ক্রোমাটিন ফাইবার কুণ্ডলী। এই ক্রোমাটিন ফাইবার কুণ্ডলীর ভিতরে আমরা একটু অংশ, কুণ্ডলিত একটু অংশকে আমরা যদি একটু সোজা করে দেখি, তাহলে আমরা দেখতেছি ওই কুণ্ডলিত জায়গার একটু অংশ থেকে আমরা দেখতেছি কি আছে? ফাইবার, বিশেষ ফাইবার। এই ফাইবারের ফাঁকে ফাঁকে রয়েছে বিশেষ একটি প্রোটিন। এবং আমাদের ক্রোমোসোম, আমাদের ক্রোমাটিন, এদের মূল উপাদান হলো দুইটি। এই ফাইবারের ভিতরে নিউক্লিক অ্যাসিড এবং এই বিশেষ প্রোটিন। তাহলে আমি কিন্তু বলে ফেলেছি নিউক্লিক অ্যাসিড। আর এই ফাইবারের ভিতরেই থাকে, এই ফাইবারগুলোর ভিতরেই থাকে বিশেষ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। তাহলে আমরা দেখতেছি এই যে দ্বিসূত্র কুণ্ডলিত অবস্থা, ডিএনএ। আর ডিএনএর খণ্ডিত অংশ, ক্রোমোসোম বা ডিএনএর খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশকে আমরা বলি জিন। তাহলে দেখো কত ভিতরে জিন অবস্থিত। আর এখানেই আমাদের বিশেষ ক্রোমোজোমের অবস্থানে ওই বিশেষ একটি জিন থাকে, অনকোজিন। এটা যে কোনো ক্রোমোজোমই হতে পারে, কারণ এটা মিউটেশনের মাধ্যমে সৃষ্টি হয়। মিউটেশন কি? ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তন, যে পরিবর্তন বংশ পরম্পরায় যায়, সেই ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনে জিনের এই পরিবর্তন, এখানে আমরা এটা ধরলাম স্বাভাবিক একটা জিন, কিন্তু এখানে পরিবর্তিত হয়ে
এখানে তার বিন্যাস পরিবর্তিত হয়ে, এটা হওয়ার কথা ছিল না, এখানে স্বাভাবিক বিন্যাসই হওয়ার কথা ছিল, নাইট্রোজেনাস বেসগত পরিবর্তন, অর্থাৎ এডিনিনের সাথে কি থাকবে, থাইমিন থাকবে, কিন্তু এখানে দেখো পরিবর্তিত হয়ে জি গুয়ানিন চলে এসেছে। এই যে একটা পরিবর্তন হলো, ইহাই সেই বিশেষ জিনকে ইনভাইট করে, তাকে আগমনের পথ সুগম করে দেয়। আর সেখানে একটা বিশেষ একটা জিন, সেই জিনটাকে আমরা বলতেছি অনকোজিন, আমাদের ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য দায়ী জিন। এখন এই জিনটাকে কি আমরা ঠিক করতে পারি? হ্যাঁ, জীব প্রযুক্তির মাধ্যমে আমরা সেই জিনটাকেও ঠিক করতে পারবো। আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের 11 অধ্যায় জীব প্রযুক্তির মাধ্যমে আমরা সেখানে দেখব আমরা জিনকে কিভাবে, এই জিনটাকে, নষ্ট জিনটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি। তাহলে আপাতত আমরা এটুকুই দেখতেছি, সেই বিশেষ জিন অনকোজিন আমাদের অসম কোষ বিভাজন, আমাদের সিস্ট, টিউমার, ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য দায়ী জিন। আমাদের অসম কোষ বিভাজন, ক্যান্সার, টিউমার এগুলো তৈরি করতে সহায়ক। তাহলে আমরা দেখতেছি অসম কোষ বিভাজন বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য দায়ী দুটি জিন, অনকোজিন ও ভাইরাসের B6 ও B7 জিন। তারা কি করে? তারা আমাদের কোষ চক্র নষ্ট করে, অর্থাৎ কোষ বিভাজনের পরে কোষ যে ইন্টারফেসে যায়, সেই ইন্টারফেস দশাটাকে তারা নষ্ট করে, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস ঘটায়। ফলে কোষ বিভাজনের পর আবার কোষ বিভাজন হয়ে যায়, কোনো ইন্টারফেসে যায় না। ফলে দ্রুত একটা জায়গায় কোষ অসম বিভাজিত হয়ে এখানে গুটির মতো তৈরি হয়, তাকে আমরা বলি সিস্ট। আমরা যদি তখন বায়োপসি করি, তখন কিন্তু আমরা ক্যান্সার নির্ণয় করতে পারি। ফার্স্ট স্টেজের ক্যান্সার কিন্তু আমরা ওখানেই নির্ণয় করতে পারি। তারপরে যদি এমন হয়, আমরা যদি এইটাকে কোনো কেয়ার না করি, তাহলে এটা বড় সাইজের গুটি হয়ে যায়, তখন তাকে আমরা বলি টিউমার। এবং পরবর্তীতে কাঁকড়ার সারসী পায়ের মতো কোষ বিভাজনটা চারদিকে ছড়িয়ে পড়ে, তখন তাকে আমরা বলি ক্যান্সার। এটার বিভিন্ন স্টেজ আছে, এবং এই স্টেজগুলোতে দেখা যায় এমন অবস্থা হয় সারা দেহে অসম কোষ বিভাজন ছড়িয়ে পড়ে, তখন কিন্তু রোগীকে বাঁচানো কঠিন হয়ে যায়। বিভিন্ন থেরাপি দিয়েও তখন কিন্তু আর কাজ হয় না। কোষচক্র ভেঙে গিয়ে, অর্থাৎ কোষচক্রের যে স্বাভাবিক রিদম, সেই রিদম নষ্ট হয়ে টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। তাহলে এখানে কি হয়? ইন্টারফেসে না গিয়ে শুধুমাত্র নিউক্লিয়াসের প্রতিনিয়ত বিভাজন হতে থাকে, ফলে কোষের অসম বিভাজন হয়, অসম বিভাজনের মাধ্যমে সিস্ট বা গুটি তৈরি হয়। তাহলে এইভাবে টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। আর টিউমার ছড়িয়ে পড়া, ওই যে আমি যে কথা বলেছিলাম কাঁকড়ার সারসী পায়ের মতো, টিউমার ছড়িয়ে পড়া বা ক্যান্সার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। সর্বশেষে যে শব্দটি আমরা জানবো তা হলো কার্সিনোজেনিক পদার্থ। কার্সিনোজেনিক পদার্থ যে সকল পদার্থ ক্যান্সার বা টিউমার সৃষ্টিতে সহায়ক, অর্থাৎ কোষচক্র বিনষ্টকারী, সরাসরি কোষচক্রকে তারা বিনষ্ট করে দেয়, তাদেরকে আমরা বলি কার্সিনোজেনিক পদার্থ। এই সকল পদার্থ বহু রয়েছে। প্রাকৃতিক রেডিয়েশন, যা মহাজাগতিক রশ্মি রূপে আমাদের ত্বকের উপর এসে ছড়িয়ে পড়ে। এছাড়া বিভিন্ন রকম সংরক্ষক পদার্থ, যেমন ফরমালিন, কার্বাইড, এই সকল পদার্থ কার্সিনোজেনিক পদার্থ হিসেবে কাজ করে। কিন্তু আমাদের খুবই পরিচিত, খুবই অ্যাভেলেবল একটা পদার্থ হলো সিগারেট। এই সিগারেট হলো সবচেয়ে ভয়ঙ্কর কার্সিনোজেনিক পদার্থ, যা সরাসরি ক্যান্সার সৃষ্টিতে, ক্যান্সার কোষ সৃষ্টিতে উদ্দীপিত করে। সিগারেটে প্রায় 3000 রকমের রাসায়নিক পদার্থ রয়েছে, যেমন নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড। সবচেয়ে ভয়ঙ্কর পদার্থ কার্বন মনোক্সাইড, তা আমাদের কোষের স্থিতিশীলতা নষ্ট করে। এছাড়া মিথেন, অ্যামোনিয়া সহ বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে, তারাও এই কার্সিনোজেনিক পদার্থের সাথে কাজ করে। তাহলে এই ছিল ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ, কার্সিনোজেনিক পদার্থ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জিন কিভাবে এবং জিনের সাথে সহায়ক উপাদান কিভাবে কাজ করে। ফ্যাক্টর, তাহলে সেই বিশেষ ফ্যাক্টরগুলোই সিডিকে,
MPF এবং P53 তিনটা ফ্যাক্টর অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য দায়ী। এই ফ্যাক্টরগুলো যদি কোনোভাবে সংশ্লেষিত না হয় এবং তারা যদি কাজ না করতে পারে তখনও হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। নেক্রোসিস, কোষের মৃত্যুর জন্য দুইটা জিনিস দায়ী, তার মধ্যে একটি হলো নেক্রোসিস। অপুষ্টি বা বিষাক্ত দ্রব্যের কারণে যদি কোষের মৃত্যু হয় তাকে আমরা বলি নেক্রোসিস। কোষের স্বাভাবিক কিছু পুষ্টি উপাদান প্রয়োজন। নবম অধ্যায়ে আমরা পড়ব পুষ্টি উপাদানগুলো কি। এইগুলো যদি সঠিকভাবে সঠিক অনুপাতে না পাই তাহলে কোষ অপুষ্টিতে ভোগে এবং এর জন্য কোষের মৃত্যু ঘটতে পারে। স্বতঃস্ফূর্তভাবে কোষের যা যা প্রয়োজন তা যদি কোষের ভিতরে প্রবেশ না করে তাহলে কোষের মৃত্যু হতে পারে। যেমন ডায়াবেটিস রোগে আমরা জানি ইনসুলিনের অভাবে কোষের ভিতরে শর্করা বা গ্লুকোজ ঢুকতে পারে না, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, এতে করে কোষ অপুষ্টিজনিত কারণে মারা যেতে পারে। তাহলে এটা এক ধরনের নেক্রোসিস জনিত ঘটনা। এছাড়া বিষাক্ত দ্রব্য, দেখো আমরা ইচ্ছা করে খাই আর অনিচ্ছাতেই খাই। কিছু বিষাক্ত মৌল কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে, যেমন আর্সেনিক, সিলভার, সীসা, জিঙ্ক ইত্যাদি ইত্যাদি। তারা কিন্তু আমাদের কোষের মৃত্যু ঘটায়। তাহলে এদের মাত্রা প্রতিনিয়তই কিন্তু আমরা পানির সাথে এগুলো খাইতেছি, কিন্তু এদের মাত্রা যদি বেশি হয়ে যায় তখন কোষের মৃত্যু অবধারিত। আর্সেনিকের জন্য কোষ মারা যেতে পারে। আর আর্সেনিকের ক্ষতিকর প্রভাবকে আমরা বলি আর্সেনিকোসিস। এর জন্য কোষের মৃত্যু অবশ্যম্ভাবী। অ্যাপোপ্টোসিস, কোষের জেনেটিক্যালি মৃত্যু। হ্যাঁ, কোষ জেনেটিক্যালি একটা সময় মারা যায়, স্বাভাবিকভাবে মারা যায়। ইহা একটি প্রতিনিয়ত ঘটে, একটি স্বাভাবিক ঘটনা। একটা সময় কোষের স্বাভাবিক মৃত্যু হবেই, কোষ মারা যাবেই। আর কোষের সেই মৃত্যুকে আমরা বলি জেনেটিক্যালি মৃত্যু। দেখো আমাদের প্রতিনিয়ত কিছু কোষ মারা যেতেছে, যেমন আমাদের লোহিত রক্তকণিকা 120 দিন পরে মারা যাবেই। আমাদের শ্বেত রক্তকণিকা 12 থেকে 15তম দিনে মারা যাবেই। তাহলে এই মৃত্যুই হলো জেনেটিক্যালি মৃত্যু। যেমন আমাদের হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে এখানে কিন্তু পর্দার মতো কোষ ছিল, এখন কি আছে? নাই। আমাদের হাতের আঙ্গুলগুলো কিন্তু এইভাবে পৃথক ছিল না, এখানে মাঝখানে পর্দার মতো কিছু কোষ ছিল। কখন ছিল? আমরা যখন মায়ের পেটে ছিলাম। আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি তখন কিন্তু এই পর্দাগুলো আর নেই। তাহলে তাদের জেনেটিক্যালি মৃত্যু তখনই হয়ে গেছে। এবং সবগুলো কোষ যখন জেনেটিক্যালি একসাথে মারা যায় তখন আমাদেরও মৃত্যু ঘটে। ওই যে বলেছিলাম সেন্ট্রোমিয়ার আর এ হলো টেলোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ারের দূরত্ব যখন কমতে থাকবে, কমতে কমতে যখন তার একটা নগণ্য দূরত্বে চলে আসবে তখন কোষের এমনিতেই মৃত্যু ঘটবে। তাহলে কোষের স্বাভাবিক মৃত্যু হবেই, আর সেই স্বাভাবিক মৃত্যুকে আমরা বলি কোষের জেনেটিক্যালি মৃত্যু। যে সকল প্রাণী অনেক দিন বাঁচে তাদের জেনেটিক্যালি মৃত্যু পরে হয়, তাদের সেন্ট্রোমিয়ার টেলোমিয়ারের দূরত্ব বেশি থাকার জন্য তারা বেশি দিন বাঁচতে পারে। অর্থাৎ কোষ দুটি কারণে মারা যেতে পারে। একটি হলো নেক্রোসিস, অপুষ্টি বা বিষাক্ত দ্রব্যের কারণে যদি কোষ মৃত্যু হয় তাকে আমরা বলি নেক্রোসিস, এবং কোষের জেনেটিক্যালি মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, জরাজনিত কারণে মৃত্যু, তাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। তাহলে এই ছিল আমাদের আলোচনা, আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবা, আমরা অবশ্যই তোমাদের কোনো প্রবলেম থাকলে তা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।